আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? প্রচণ্ড গরম। আমরা আগে শুনতাম, এখন অবশ্য শোনা যায় না, গ্রামে বোধহয় শোনা যায় যে আম কাঁঠাল পাকা গরম শুরু হয়েছে। সত্যি সত্যি তাই, প্রচণ্ড গরম। 2-4 দিন আগে এক পশলা বৃষ্টি হয়েছিল, একটুখানি স্বস্তি মিলেছিল তাতে, কিন্তু আবার সেই গরম, দরদর করে ঘামছি আমরা। আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখনও এত গরম যে আমি ঘামছি প্রচণ্ড। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, কয়েকদিন আগ থেকে আপনারা সবাই জানেন, এ নতুন কিছু না, নতুন করে বলারও কিছু নাই। আমরা সবাই সচেতন, সবাই জানি যে দেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি বিরাজমান। এখনও সে অবস্থা বোধহয় কাটে নাই। আমরা হঠাৎ করেই শুনতে পেয়েছিলাম যে প্রফেসর ইউনূস সাহেব পদত্যাগ করছেন। কারণ হচ্ছে তিনি কাজ করতে পারছেন না, বিভিন্ন আন্দোলন, বিভিন্ন অসহযোগিতা এর কারণে, যেটি সরাসরি সামনে দেখা যাচ্ছে না, কিন্তু ভেতরে এটি গভীরভাবে চলছে। এবং সেটি মুখোমুখি হয়েছেন আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তো এই পরিস্থিতি হঠাৎ করে হয়েছে তা কিন্তু ভাববার কোনো কারণ নেই। এই পরিস্থিতি অনেক দিন ধরেই চলছে। সেদিন উনার পদত্যাগের কথা ছড়িয়ে পড়ার পর আরও এটি প্রকট হয়েছে। আমরা যদি একটু খেয়াল করে দেখি, কিছুদিন আগে, মাসখানেক আগে শুনেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার, যেটা না, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায় 250 আন্দোলনের মুখোমুখি হয়েছেন, ফেস করেছেন। অর্থাৎ এই সময়ের মধ্যে 250 আন্দোলন হয়ে গেছে। কিন্তু গত 1-1.5 সপ্তাহের মধ্যে বোধহয় আরও 50টারও বেশি আন্দোলন হয়ে গেছে। আমরা জানি যে সচিবালয়ে আন্দোলন চলছে, সেটা তো জানেনই। তার কতদিন আগে দেখলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারকে আন্দোলনকারীরা মেরেছে, লাঞ্ছিত করেছে। মেরেছে মানে লাঞ্ছিত করেছেন। কীভাবে যে লাঞ্ছিত করেছে, কোনটা বললে যে লাঞ্ছনা হয়, সেটুকু বোঝার ক্ষমতা বোধহয় আমরা হারিয়ে ফেলেছি। তাদের দাবি কি? অটো পাস, অর্থাৎ তারা পরীক্ষা দেবে না, তাদের পাস করিয়ে দিতে হবে। সেটি নিয়ে বেশ কিছুদিন আন্দোলন চলল। সেই আন্দোলনে কিন্তু আমি অবাক হয়ে দেখলাম যে ভিসি স্যার অনমনীয় মনোভাব পোষণ করেছেন, যা করো আমাকে মারো ধরো, অটো পাসের কোনো সুযোগ নেই। আমিও মনে করি এটিই ঠিক, পরীক্ষা দিয়েই পাস করতে হবে। কারণ আমরা অগাস্ট থেকে যদি ধরি, অলরেডি প্রায় 10 মাসের মতো হয়েছে। এতদিন লেখাপড়া না করার আমরা 2-3 মাস বাদ দিতে পারি যে লেখাপড়ার ক্ষতি হয়েছে, কিন্তু তারপরে কিন্তু আর বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। না পড়ে যদি পরীক্ষা দেয়া যায়, সেটা কি করে? সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। এই অবস্থার অবসান কিভাবে হবে সেটি স্তিমিত হয়েছে। জানি না কি শেষ পর্যন্ত কি হলো। আমার ধারণা তাদের পরীক্ষা দিতে হবে, কারণ এরপর এটা নিয়ে আমার কোনো কিছু সিদ্ধান্ত হয়েছে কি না আমার অন্তত জানা নেই। এরপরে এখন কি চলছে? এখন চলছে পল্লী বিদ্যুতের। এর আগেও একবার ধর্মঘট করতে তারা চেয়েছিল, কারণ পল্লী বিদ্যুতে অনেক অনিয়ম আছে। সেই অনিয়মগুলো তারা, যিনি এখন আছেন, যে ভদ্রলোক পল্লী বিদ্যুতে, তিনি এই অনিয়মগুলো ধরছেন এবং বহু মানুষকে তার স্থান চেঞ্জ করেছেন, অর্থাৎ বদলি করে একই জায়গায় থাকার ফলে যেটি হয়, সেইটা সমস্যা তৈরি হয়। সেই জন্যই সরকারি চাকুরিতে 3 বছর পর পর বদলির একটি নিয়ম আছে, কিন্তু সেটি অনেক ক্ষেত্রেই দেখা যায় পালিত হয় না। শুধু প্রশাসন এবং পুলিশে কিছুটা না, তাদের হয়। তাছাড়া শিক্ষা বা অন্যান্য ক্যাডারে এটা একটু কম, স্বাস্থ্য, এগুলো খুবই কম হয়। তো পল্লী বিদ্যুতের ক্ষেত্রে তারা মানে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল, মানুষকে জিম্মি করে ফেলেছিল, এবং তারা এখন সেই সব বিরুদ্ধে, ভালো কাজ যিনি করছেন তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে, তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। সেই আন্দোলনের দিয়ে তারা সরকারকে অস্থিতিশীল করতে চাইছে। তার মানে এখানেও
সেই পতিত সরকারের বা পলাতক সরকারের লোকজন রয়ে গেছে, এবং কেউ কেউ বলছে যে বিএনপির রাজনীতির সঙ্গেও জড়িত কিছু লোকজন রয়ে গেছে এখানে এখানে তারা এই সব করছে। এরপরে কি আছে? বন্দর। বন্দরের সংস্কার কাজ হাতে নিয়েছেন বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু বন্দর যারা নিয়ন্ত্রণ করেন বা আগের থেকে আছেন মাল খালাস করার বা বন্দরের বিভিন্ন যে কাজ কারবার আছে সেগুলি তারাই করতে চান। সেখানেও একটি সিন্ডিকেট, কারণ এখানে প্রচুর অবৈধ আয় আছে, যে আয়ের ভাগ বিভিন্নভাবে বিভিন্ন জন পায়। সেই আয়টা অতীতের সরকার যারা পালিয়ে গেছে তাদের বিভিন্ন জনের নামে, আমি নামগুলো এই মুহূর্তে বলছি না বা বলার কিছু না, সবাই জানেন, কারণ সময় বেশি লাগবে, তাদের কাছ থেকে তাদের কাছে ভাগ হয়ে হয়ে চলে যেত। কয়েকদিন আগে আমি দেখলাম এলডিপির কর্নেল অলি সাহেব এই কথা বলছিলেন যে কার ভাগে কীভাবে কত ভাগ হয়, কিভাবে যায়। তো সেইগুলি বন্ধ করে একটি আধুনিকায়ন করার জন্য এবং উন্নত সেবা দ্রুত যাতে মাল খালাস হয় এবং মাল পাঠানো যায়, সেই উন্নত ব্যবস্থাপনার জন্য এটি সরকার লিজ দিয়ে এটা উন্নয়ন ঘটাতে চাচ্ছে, কিন্তু সেখানেও বাধা। আমাদের দেশের বাম দলরা সবসময় নিজেদের সুবিধার কথা চিন্তা করে, তারা কিন্তু কিছু করতেও পারে না, কিন্তু সরকারের কাজে সবসময় তারা বাধা দেয় এবং মনে করা হয় যে ভারতের সঙ্গে আঁতাত থাকে তাদের কোনো না কোনোভাবে। সেখানেও এই বন্দর নিয়েও সমস্যা রয়েছে। এবং তারা কি করছে? এই সরকারের বিরুদ্ধে এবং কাজের বিরুদ্ধে তারা নানা রকমভাবে সমালোচনা করছে এবং আন্দোলন করার হুমকি দিচ্ছে। দেখা যাবে যে সেই আন্দোলনও শুরু হয়ে গেছে। অর্থাৎ তারা বন্দরের যে সংস্কার করার কথা বলা হচ্ছে সেটিকে তারা অন্যভাবে ব্যাখ্যা করছে। এর মাঝখানে তো করিডোরের কথা আমরা সবাই জানি যে করিডোর দেয়া যাবে না। সরকার বলছে একটা চ্যানেল প্যাসেজ বলা যেতে পারে, যেখান দিয়ে ওই পাশে রাখাইনে যে মানুষগুলো খাবারের অভাবে আছে, কষ্টে আছে, যারা বাংলাদেশে সুযোগ পেলেই চলে আসছে তাদের জন্য খাবার সরবরাহ করা, কিন্তু সেখানেও বাধা দেয়া হচ্ছে। আমি অবশ্য এই বিষয়টা খুব একটা ভালো বুঝি না। যদি সেটি দেশের জন্য ক্ষতিকর না হয় তাহলে দেওয়ার ফলে যদি রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠানো যায় বা মিয়ানমারে ফেরত পাঠানো যায়, তাহলে এটি দিতে কি অসুবিধা আমার জানা নেই। এটা বিজ্ঞ ব্যক্তিরাই হয়তো জানেন, তাই তারা সমালোচনা করছেন বা বাধা দিচ্ছেন। আর কি দেখা যাচ্ছে যে প্রতিটি কাজে যে সরকার এখান থেকে পালিয়ে গেছেন 5ই আগস্ট, সেই সরকার অর্থাৎ ভারতীয়দের, সেই সরকারের অধিকাংশ নেতৃস্থানীয় লোকজন ভারতে আশ্রয় নিয়েছে। তাদের বক্তব্য এবং বিএনপির বক্তব্যের মধ্যে কোনো ফারাক নেই, একই ধরনের কথা বলছেন। এতে সবাই মনে করছে, বাতাসে যে কথা ভাসছে সেটি হচ্ছে যে এই ধরনের বিষয়গুলোতে এই যে তারা বিএনপি একই সূত্রে গান গাইছে বা একই সুরে গান গাইছে, সেটি হয়তো এই পতিত সরকারের পলাতক সরকার যারা ভারতে আশ্রয় নিয়েছে অথবা ভারত দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার জন্যই এই ধরনের কথা আবার বলছে। আমরা জানি বিগত 16 বছর এবং তার আগেও এই দেশ ভারতের করদ রাজ্যের মতো ব্যবহৃত হয়ে এসেছে। এখানে নিজের কোনো ছিল না। ভারত যেভাবে পরিচালনা করেছে এই দেশ ঠিক সেভাবেই অলক্ষ্যে থেকে আড়ালে থেকে তারা নিয়ন্ত্রণ করেছে এদেশের সব কিছুকে, ব্যবসা বাণিজ্যকে। সেই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য বর্তমান সরকার চেষ্টা করছে, কিন্তু দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলো সেভাবে সরকারকে সাহায্য করছে না বা সেভাবে সরকারের সহায়তা করছে না। আওয়ামী লীগের সাথে গোপন আঁতাত আছে বলে অভিযোগ রয়েছে। সে অভিযোগের সত্যতা কতটুকু আমরা জানি না। আমরা বলতে আমি আমার নিজেকে বলছি, আমি জানি না, কিন্তু এই অভিযোগটা রয়েছে এবং দেখা যাচ্ছে যে তাদের কথা এবং বিএনপির কথা একই ধরনের। আরও একটি ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যে এই যে ছাত্রদের যে দল তারা যে কথাই বলছে সেটাই বিএনপি বিরোধিতা করছে বা বিভিন্নভাবে তাদের
নিগৃহীত করছে কথার মাধ্যমে। যেমন কয়েকদিন আগে দুদু সাহেব বললেন যে যদি সবাই মিলে, অর্থাৎ বিএনপি এত বড় একটি দল, আমরা সবাই জানি, এটা বলার অপেক্ষা রাখে না, যদি প্রস্রাব করে দেয় তাহলে সকলে ভেসে বঙ্গোপসাগরে চলে যাবে, তো বঙ্গোপসাগরে যে পড়বে। তো আমি আমি মনে করি না একজন সিনিয়র নেতার মুখে এই ধরনের কথাবার্তা মানায়। এই যে যারা ছাত্র আছে, যারা নতুন একটি দল গঠন করেছে, তারা অধিকাংশই বয়সে তরুণ এবং ছাত্র। কেউ হয়তো তার ছাত্রত্ব শেষ করেছে, কেউ হয়তো এখনও তার ছাত্রত্ব শেষ করতে পারেনি, কিন্তু সকলেই বয়সে নবীন এবং তরুণ। তাদের প্রতি আমাদের বিরাগ হয়তো থাকতে পারে তাদের আচরণের কারণে, কিন্তু এমন কথা বোধহয় দুদু সাহেবের মতো কথা বোধহয় বলা আমাদের ঠিক নয়। তবে এটিও ঠিক, ছাত্রদের কিছু কিছু আচরণ গ্রহণযোগ্য নয়। এটা ছাত্রদের মনে রাখতে হবে, তারা নবীন, তারা নতুন একটি দল ফর্ম করেছে বা তৈরি করেছে, সেটিকে শক্তিশালী করতে হলে ধৈর্য ধরে তাদের এগিয়ে যেতে হবে এবং বড়দেরকে সম্মান করে কথা বলতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অতন্দ্র প্রহরীর মতো তাদের চোখ রাখতে হবে। তার মানে অন্যের সঙ্গে দুর্ব্যবহার করা কিন্তু যাবে না। সবসময় বিএনপি একটি কথা বলে আসছে যে তারা 16 বছর ধরে নির্যাতিত, এবং সবচেয়ে মজার ব্যাপার দেখলাম ফেসবুকে একটি বিএনপি নেতার ভাইরাল হয়েছে কথা যে 16 বছর ধরে আমরা খাইনি, এখন তো খাবই, এরকম একটি কথা। এরকম কিন্তু প্রায় শোনা যাচ্ছে এবং প্রতিদিনই দেখা যাচ্ছে কোনো না কোনো জায়গার খবর আসছে। সবটা তো আমরা পাই না যে এই জায়গা বিএনপি দখল করেছে, এখানে লুটপাট করেছে, ওখানে এইটা করেছে, তাকে ধরে মেরেছে। কয়েকদিন আগের ঘটনা সবাই দেখেছেন, ধানমন্ডি থানার অধীন হাক্কানি পাবলিশার্সের বাসায় ঢোকার জন্য তারা কিছু ছেলে পেলে, এবং তারা এই নিজেদেরকে বৈষম্য বিরোধী ছাত্রই বলে পরিচয় দিয়েছে, আমি জানি না, সেখানে তারা একটা মব সৃষ্টি করার চেষ্টা করছিল কি না আমি জানি না, কিন্তু আমি ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাংঘাতিকভাবে ধন্যবাদ দিই। তিনি খুব কঠোর হস্তে বিষয়টি হ্যান্ডেল করেছেন এবং কন্ট্রোল করেছেন বারবার, এবং তাদেরকে উস্কানিমূলক, খুব অযৌক্তিক বললে এটা ভুল হবে, অত্যন্ত নিম্নমানের কথাবার্তা তাদেরকে বলার পরেও তারা নিজেদেরকে ঠিক রেখে যে এটা মোকাবেলা করেছেন, সেটা সত্যিই প্রশংসনীয়। এবং তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে থানায় গিয়েছিলেন। এবং খুব দুঃখজনক বিষয় যে বৈষম্য বিরোধী একজন ছাত্র নেতা, কি মাসুদ নাম, উনি হলো যে আবার তাদেরকে ছাড়িয়ে এনেছেন। এটি খুবই অন্যায় কাজ হয়েছে, এবং সেই যিনি ছাড়িয়ে এনেছেন তাকে ছাত্রদের পক্ষ থেকে, অর্থাৎ নতুন দলের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছে, এটা উত্তর দিতে বলা হয়েছে। এরপরের খবরটা অবশ্য আমি জানি না কি হয়েছে, কারণ পত্রিকায় দেখিনি এটা। এই ধরনের অসংখ্য ঘটনা কিন্তু প্রতি মুহূর্তে ঘটছে। আর বিএনপির দলীয় নেতারা জেলা পর্যায়ে, থানা পর্যায়ের, ইউনিয়ন পর্যায়ের বিভিন্নভাবে মানুষকে নিগৃহীত করছে, জোর জবরদস্তি করে দখল করছে, এলাকা দখল করছে, জমি দখল করছে, দোকান দখল করছে, চাঁদাবাজি করছে। কেউ ব্যবসা করতে গেলে তার কাছ থেকে চাঁদা চাইছে, যে এই চাঁদা না দিলে সে ব্যবসা করতে পারবে না। যদি এরকমই হয় তাহলে তো পুরাতন যারা ছিল তাদের কাছ থেকে কোনো আলাদা কিছু হচ্ছে না, তাই নয় কি? আলাদা কিন্তু কিছু হচ্ছে না। তাহলে আলাদা কিছু হওয়ার জন্য কি দরকার? সংস্কার করা দরকার। এই সংস্কারের কথা কিন্তু বর্তমান সরকার বারবারই বলে আসছেন। বিএনপি বলছে যেটা, যে সংস্কার তো হবে সবসময়। হ্যাঁ, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কিন্তু কিছু সংস্কার তো করতে হবে। সরকার সব সংস্কার একসঙ্গে করতে চাইছেন বলে আমার অন্তত মনে হয়নি। সরকার কিছু সংস্কার যেগুলি করলে অন্তত এই ধরনের একনায়কতন্ত্র আর তৈরি হবে না, সেই সংস্কারগুলো কিন্তু করা দরকার। কিন্তু সেখানে দেখলাম অধিকাংশ ক্ষেত্রে বিএনপি একমত হয়নি, ঐক্যমতে আসেনি। জানি না ভবিষ্যতে কি হবে। এবং তারা বারবারই একটা কথা বলার চেষ্টা করছে, এত সংস্কার করার কোনো দরকার নেই, নির্বাচন দিয়ে চলে যান, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি চলতেই থাকবে। কিন্তু আমরা দেখেছি অতীতে 90-এর গণ আন্দোলন যখন হয়েছে তখনও কিন্তু এরশাদ সরকার পতনের পর বলেছিলেন যে এগুলো হবে, কিন্তু কোনোটাই হয়নি। হলে কিন্তু আজকে 24-এর অভ্যুত্থান আর
হতো না বলে আমার ধারণা। আমি রাজনীতি করি না, যেটুকু দেখি সেখান থেকে সাধারণ জ্ঞান বুদ্ধি দিয়ে আমি বিবেচনা করি বা আপনাদের সঙ্গে এটা করছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি, ভাগাভাগি করে নিচ্ছি। আমার ভুল থাকতে পারে। এইরকম যখন অবস্থা, তাহলে আমরা 24-এর গণ অভ্যুত্থান বৃথায় যাবে, এটি কিন্তু দেয়া যাবে না। চলমান সংস্কার থাকবে, কিন্তু কিছু বড় ধরনের সংস্কার করতে হবে, যেমন নির্বাচন কমিশনের সংস্কার। সেখানে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনাররাও চাচ্ছেন না কিছু সংস্কার, কারণ তাদের জবাবদিহিতায় রাখা হবে, এটি তাদের পছন্দ নয়। সেই রকম সর্বক্ষেত্রেই অপছন্দ, যার যার যে বিষয়ে অপছন্দ আছে, অর্থাৎ তাদেরকে ধরা যাবে সেই বিষয়গুলোতে তারা নারাজি। তো এইটি করলে তো সংস্কার হবে না, কারণ ওই যে তাল, আমি বিচার মানি তাল বা সালিশ মানি তাল গাছটা আমার, এটি হলে তো কখনোই সালিশ সুফল হবে না। সে কারণেই আমরা বলতে চাই, বা আমি বলতে চাই, বা আমরা সাধারণ জনগণ বলতে চাই যে আমরা সংস্কার চাই, সংস্কারের পরেই নির্বাচন হবে, এবং সেটি অনন্তকাল নয়। এটি কেন বিএনপিতে যারা আছেন তারা বুঝছেন না? তারা কিন্তু সবচেয়ে বেনিফিটেড। তারা কেন বুঝছেন না? তারা সবচেয়ে বেনিফিটেড। তারা বলেন শুধু নির্যাতনের পরে, এই 5ই আগস্টের পরে বেনিফিটেড কারা হয়েছে? তারাই হয়েছেন। আমি বুঝতে পারি না কেন তারেক রহমান এখনও বাইরে বসে আছেন। তারা অনেক কথা বলেন, তার পরিপ্রেক্ষিতেই ছেলে পেলে তাদের কথার উত্তর দেয়। এবং আমিও আজকে বলছি যে তারা যখন বলেন যে তারা নির্যাতিত, হ্যাঁ সাংঘাতিকভাবে নির্যাতিত তারা, বিশেষ করে কর্মী বাহিনী কিন্তু কোনো সুবিধা পায় না, তারা নির্যাতনের শিকারই হয়। এবং পরবর্তীতে নেতারা সবসময় ভালো থাকে, নেতারা যে জেলে যাননি তা নয়, কিন্তু এই 5ই আগস্টের পর সকল নেতার সমস্ত মামলা উঠে গেছে, ফাঁসির আসামিরা বেরিয়ে এসছে। খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা হয়েছে, যা 16 বছর ধরে বিএনপি নেতারা করার ব্যবস্থা করতে পারেনি। কিন্তু তার কারণে কিন্তু বিএনপি নেতাদের চিকিৎসা হয়নি তা কিন্তু নয়। বিএনপি নেতারা দেশের বাইরে যে চিকিৎসা করেছেন, সেখান থেকেই কিন্তু তারা পিছপা হননি। তাহলে তারা বেনিফিটেড। এটা কেন তারা বলেন না, কেন ভাবেন না? তারা কেন ভাবেন না, যদি এই সরকার না পালাতো, এই সরকার চলে না যেত, যদি এই ছাত্র সাইদের বুকে সেদিন গুলি না লাগতো, তাহলে হয়তো বা এই সরকারের পতন হতো না। তাহলে কিন্তু তাদের অবস্থা আরও খারাপ হতো, এবং এই পতিত সরকার কিন্তু 5 বছর ধরেই ক্ষমতায় থাকতো। তাহলে কিসের এত তাড়াহুড়ো? আরও বাতাসে আরও কথা আছে যে পলাতক যারা বড় বড় ব্যবসায়ী ছিলেন, তাদেরকে বিএনপি প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে টাকা পয়সার বিনিময়ে। এবং বাতাসে শোনা যাচ্ছে না শুধু, এটি বোধহয় সত্যি, সালাউদ্দিন সাহেবের ছেলে এস আলমের অফিসে বসছে। কেন? এস আলম একজন দুর্নীতিবাজ বললে কম হয়। কি বলবো আমি জানি না, তার জন্য কোনো বিশেষণ আমার জানা নেই, বিশেষণ বলা যাবে না। তাকে কোন কথা বললে, কোন শব্দটা ব্যবহার করলে তার দুর্নীতির পরিমাপ করা যায়, সেটি আমার জানা নেই। সেই রকম একটি মানুষের অফিসে সালাউদ্দিন সাহেবের ছেলে কি করে বসে? সালাউদ্দিন সাহেব শিলং থেকে এসে কক্সবাজার গেলেন প্রথম যেদিন, সেদিনই তিনি এস আলমের গাড়িতে চড়ে করলেন। কেন? তখন কিন্তু আমি নিজে বলেছি, হয়তো উনি বুঝতে পারেননি যে কার গাড়ি, কিন্তু এখন তো দেখা যাচ্ছে উনি সব কিছু। এবং বাতাসে আরও একটি খবর আছে যে এস আলমের সকল সম্পত্তি সালাউদ্দিন সাহেব দেখাশোনা করছেন, বা সালাউদ্দিন সাহেবের গ্রিপে। এইরকম, আমি নাম ধরেই বললাম যেহেতু নাম ধরেই জানা শুনছে, এইরকম বহু বিএনপি নেতা আছেন যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সুবিধা নিচ্ছেন, এবং তারা আওয়ামী লীগের লোকজন লুটপাট করার যে টাকা অনেক, সেই টাকা পয়সা বিএনপি নেতাদের দিয়ে কেউ দেশের বাইরে পালানোর সুযোগ করে নিয়েছেন, কেউ দেশেই নিজেদের সুযোগ করে নিয়েছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুযোগ করে নিয়েছেন। এই কথাগুলো কিন্তু বাতাসে আছে। এরকম একটি অবস্থায় সবসময় বিএনপি যদি বলে যে সরকার নির্বাচন দিতে চায় না, ছাত্ররা এই করে সেই করে, সেটি বোধহয় যুক্তিযুক্ত নয়। আমরা সাধারণ মানুষরা কিন্তু এটাকে গ্রহণ করতে রাজি নই, বা মেনে নিতেও রাজি নই। আমরা চাই একটা সুন্দর, এতগুলো প্রাণের বিনিময়ে একটি স্বস্তির বাংলাদেশ,
একটি সুন্দর বাংলাদেশ, সকলের নিরাপদ বাংলাদেশ, সকলে যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে, কাউকে যেন অন্যের নির্যাতনের শিকার না হতে হয়, বিভিন্ন পার্টির মানুষের শিকার নির্যাতনের শিকার না হতে হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আরও এক কাপ চায়ে অন্য কোনো বিষয় নিয়ে।